শিরোনামে জানাচ্ছিলাম শ্রীমঙ্গল এবং মৌলভীবাজার সফরে আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই মুহূর্তে শ্রীমঙ্গলে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। আপনারা কি মনে করেন যেই কাজগুলো যেই বিষয়গুলো আপনাদের চোখের সামনে দেখেছেন আগামী 5 বছর বিএনপি এই কাজগুলো অব্যাহত রাখুক? আপনারা কি এটা চান? এই মায়েরা আপনারা কি চান বাংলাদেশের সকল মায়েদের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দেই? আচ্ছা, ধন্যবাদ। কিন্তু কয়েকদিন ধরে দেখুন পত্র পত্রিকাগুলো, আমরা দেখছি আমরা যে বাজেট উপস্থাপন করেছি সেই বাজেটের মধ্যে আমরা এই ফ্যামিলি কার্ডের জন্য অর্থ বরাদ্দ রেখেছি। আমরা যে বাজেট উপস্থাপন করেছি সংসদে সেই বাজেটের মধ্যে আমরা কৃষক কার্ডের জন্য অর্থ বরাদ্দ রেখেছি। আমরা যে ফ্যামিলি বাজেট উপস্থাপন করেছি সেই বাজেটে আমরা আমাদের দেশের ছেলেমেয়েরা স্টুডেন্টরা যাতে স্কুল কলেজে ভালো করে লেখাপড়া করতে পারে, যাতে খেলাধুলা করতে পারে, তার জন্য অর্থ বরাদ্দ রেখেছি। আমরা যে বাজেট পেশ করেছি জাতীয় সংসদে সেখানে এই যে হাজার হাজার আপনারা মানুষ সারা বাংলাদেশে যে কোটি কোটি মানুষ তারা যাতে সঠিকভাবে চিকিৎসা পেতে পারে সেই জন্য প্রত্যেক উপজেলা পর্যায়ে যে 50 বেডের হসপিটাল আছে সেটিকে ইনশাল্লাহ আগামী 5 বছর আমরা 100 বেড করব। তার জন্য আমরা অর্থ বরাদ্দ রেখেছি যাতে করে এলাকার মানুষ, উপজেলার মানুষ, গ্রামের মানুষ স্বাস্থ্য সেবা পেতে পারে, মিনিমাম স্বাস্থ্য সেবা পেতে পারে অন্তত। কিন্তু বাজেটের পরে নিশ্চয়ই আপনারা দেখেছেন যেই বাজেটে আমরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের জন্য অর্থ বরাদ্দ রেখেছি, অনেকে বলেছে সেই বাজেট বলে তারা মানে না। দেখেছেন না পত্রিকায়, সংবাদে? আবার অনেকে বলেছে যেই বাজেটে আমরা মায়েদের জন্য ফ্যামিলি কার্ডের বড় অর্থ বরাদ্দ রেখেছি, কৃষকদের জন্য কৃষি কার্ডের বরাদ্দ রেখেছি, প্রতিবন্ধী মানুষ শিক্ষার্থীদের জন্য অর্থ বরাদ্দ রেখেছি, যেই বাজেটে আমরা মানুষের স্বাস্থ্য সুবিধার জন্য অর্থ বরাদ্দ রেখেছি সেই বাজেট নাকি চানাচুরের মতো। শুনেছেন এই কথা? কিছু কিছু লোক বলেছে। প্রিয় ভাই বোনেরা, যেই বাজেট জনগণের বাজেট, যেই বাজেটের মাধ্যমে অর্থ বরাদ্দের মাধ্যমে আমরা জনগণের ভাগ্যের পরিবর্তন করতে চাই, সেই বাজেটকে যারা চানাচুরের সাথে তুলনা করে, যেই বাজেটে আমরা জনগণের জন্য স্বাস্থ্য সুবিধার অর্থ বরাদ্দ রেখেছি, কৃষক ভাইদের জন্য অর্থ বরাদ্দ রেখেছি, যেই বাজেটে আমাদের সন্তানরা যাতে ভালোভাবে লেখাপড়া শিখতে পারে তার জন্য সর্বোচ্চ বাজেট রেখেছি, সেই বাজেটকে বলে তারা গণবিরোধী বাজেট। দেখেছেন না? তাহলে প্রিয় ভাই বোনেরা, আমরা যাতে এই দেশের যারা শিল্প উদ্যোক্তা আছে, যারা মিল ফ্যাক্টরি তৈরি করতে পারে, তার ফলে আমাদের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, সেই জন্য এই দেশে বাংলাদেশে যে সকল দ্রব্য তৈরি হয় একই দ্রব্য কেউ যদি বিদেশ থেকে আমদানি করে তার উপরে আমরা শুল্ক বাড়িয়ে দিয়েছি যাতে করে বাংলাদেশের মিল কলকারখানাগুলো রক্ষা পায়, যাতে করে সেই মিল কারখানাগুলো যদি চলে তাহলে আমাদের ছেলেমেয়েরা সেখানে চাকরি বাকরি করতে পারবে। একই জিনিস যদি বিদেশ থেকে আসে তখন আমাদের মিল কারখানা চলবে? বন্ধ হয়ে যাবে। সেই জন্য আমাদের মিল কারখানাগুলোকে আমরা প্রোটেকশন দিয়েছি, সেই ব্যবস্থা আমরা এই বাজেটের মধ্যে রেখেছি। প্রিয় ভাই বোনেরা, আমরা এই বাজেটের মধ্যে অর্থ বরাদ্দ রেখেছি এবং একই সাথে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য, চাল, ডাল, তেল, নুন, চিনি, এইসবের উপরে যে শুল্ক আগে ছিল সেই শুল্ক আমরা, যে ট্যাক্স ছিল সেই ট্যাক্সও আমরা উঠিয়ে নিয়েছি যাতে জিনিসের দাম না বাড়ে। জনগণের কথা চিন্তা করে আমরা 60টি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপর থেকে আমরা শুল্ক প্রত্যাহার করে নিয়েছি এই বাজেটে। এখন প্রিয় ভাই বোনেরা, যেই বাজেটে 60টি পণ্যের উপর থেকে শুল্ক প্রত্যাহার করে না হয় সেই বাজেটকে একটি দল বলে গণবিরোধী বাজেট। এখন জনগণের জন্য যেই বাজেটে সফল ব্যবস্থা রেখেছি সেই বাজেটকে যারা গণবিরোধী বলে তারা কি কখনো জনগণের বন্ধু হতে পারে? তারা কখনো জনগণের বন্ধু হতে পারে না প্রিয় ভাই বোনেরা। কাজেই
যারা জনগণকে বিভ্রান্ত করতে চায়, প্রিয় ভাই বোনেরা, সেটি সংসদের ভেতরেই হোক, সেটি সংসদের বাইরেই হোক, তাদের ব্যাপারে আপনাদেরকে সচেতন থাকতে হবে। কারণ এই সকল লোকেরা, এই সকল দলগুলো দেশে যদি অশান্তি করার সুযোগ পায়, তাহলে আমরা ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করতে পারবো না। এই লোকগুলো, এই দলগুলো যদি দেশে অশান্তি সৃষ্টি করে, তাহলে এই যে আজকে প্রতিবন্ধী মানুষগুলোকে যে আমরা সহযোগিতা করলাম, এই যে গরিব ছাত্র স্টুডেন্টগুলোকে যে আমরা সহযোগিতা করলাম, এই যে আমরা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপর থেকে 60টি দ্রব্যের উপর থেকে যে আমরা ট্যাক্স তুলে নিতে পারলাম, এইটি আমরা তাহলে কন্টিনিউ করতে পারবো না। কাজেই যারা এসব কাজে বাধা দিবে, কি ব্যবস্থা করা উচিত তাদের বিরুদ্ধে? সতর্ক থাকতে হবে তাদের বিরুদ্ধে, এবং জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি হচ্ছে জনগণের দল। যতবারই এই দেশে নিরপেক্ষ নির্বাচন হয়েছে, যতবারই এই বাংলাদেশে মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পেরেছে, প্রত্যেকবার মানুষ ধানের শীষকে বিজয় করেছে। এবং এই যে মৌলভীবাজারের যতগুলো বড় বড় রাস্তাঘাট, স্কুল, কলেজ দেখেছেন, খোঁজ করে দেখুন, এগুলো সব বিএনপি মরহুম সাইফুর রহমান সাহেবের সময়ে। আগে প্রিয় ভাই বোনেরা, কথা সাফ কথা, যদি দেশের উন্নয়নকে অব্যাহত রাখতে হয়, যদি মা বোনদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে হয়, কৃষক ভাইদের হাতে যদি কৃষক কার্ড পৌঁছে দিতে হয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেটি আছে সেটিকে 50 বেড থেকে যদি 100 বেডে করতে হয়, যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের সন্তানদের শিক্ষার ব্যবস্থা ঠিক রাখতে হয়, তাহলে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে কোন ষড়যন্ত্র সফল হতে পারবে না। দর্শক, শ্রীমঙ্গলের সমাবেশে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি সেখানেই ছিলাম। কিছুক্ষণের মধ্যেই রায় ঘোষণা হবার কথা রয়েছে। রায় পড়া শুরু হয়েছে কিনা সেটা একটু বলবেন, এবং আইনজীবীদের কারো সাথে কথা বলতে পেরেছেন কিনা, তারা কি আশা করছেন? চট্টগ্রামের বাকলিয়ায় আলোচিত শিশু ধর্ষণ ঘটনায় আসামি মনির হোসেনকে আদালতে নিয়ে আসা হয়েছে। সকালে তাকে আসলে আদালতে নিয়ে আসা হয়েছিল। পরবর্তীতে বিচারক যখন ঘোষণা করলেন যে এটির রায় পড়া শুরু হবে 2টোর পর, তারপর তাকে আবার পুলিশ কাস্টডিতে নিয়ে যাওয়া হয়। এখন আবার আদালতে তাকে নিয়ে আসা হয়েছে। অল্প কিছুক্ষণ পরেই এই মামলায় রায় পড়া শুরু হবে এবং বিচারক তার কার্যক্রম শুরু করবেন কিছুক্ষণ পরেই। তো আমরা এইখানে সংবাদ মাধ্যম থেকে শুরু করে সবাই অপেক্ষা করছেন এই রায় কি হয়। ডেকোরেটরস কর্মী মনির হোসেন, এই 4 বছর বয়সী শিশুকে ধর্ষণের ঘটনার পর 21শে মে ওই দিন এলাকাবাসী, বিক্ষুব্ধ এলাকাবাসী পুলিশকে ঘেরাও করেছিল মনির হোসেনকে তাদের হাতে তুলে দেওয়ার দাবিতে। তো পরবর্তীতে পুলিশ বিক্ষুব্ধ জনতাকে ছত্রছান করে দেয় টিয়ার সেল মেরে। পরবর্তীতে পুলিশ তাদেরকে আশ্বস্ত করেছিল খুব দ্রুত সময়ের মধ্যে তারা তদন্ত প্রতিবেদন দেবেন, এবং 14 দিনের মধ্যেই আসলে পুলিশ তদন্ত প্রতিবেদন দিয়েছে। পরবর্তীতে এটির অভিযোগ গঠনের পর মাত্র 7ম কার্য দিবসে এসে আজকে বিচারিক কার্যক্রমের 7ম কার্য দিবসে এসে আজকে রায় ঘোষণা করা হচ্ছে। অর্থাৎ খুব স্বল্প সময়ের মধ্যে এটি রায় ঘোষণা করা হচ্ছে। আইনজীবীরা প্রত্যাশা করছেন, তারা বিশেষ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী তারা বলছেন তারা এই মামলাটি প্রমাণ করতে পেরেছেন, ফলে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে বলে তারা প্রত্যাশা করেছেন। একই প্রত্যাশা স্বজনদের, তারা মনে করছেন যে দোষী মনির হোসেন তার সর্বোচ্চ শাস্তি হবে। তো এখন সবাই আসলে এই রায়ের জন্য অপেক্ষা করছেন। হয়তো অল্প কিছুক্ষণ পরেই যখন রায় ঘোষণা হবে তখন আমরা জানিয়ে দিতে পারবো মনির হোসেনের সর্বোচ্চ শাস্তি হচ্ছে কি না, সেটা আমরা জানিয়ে দিতে পারবো। তো এটি ছিল এই বাকলিয়া শিশু ধর্ষণ ঘটনার সর্বশেষ তথ্য আদালত থেকে। অনেক ধন্যবাদ প্রণবেশ। নিশ্চয়ই রায় ঘোষণা হলে আপনার কাছ থেকে বিস্তারিত আমরা জেনে নেব। মুক্ত বাণিজ্য অঞ্চল হবে মাতার বাড়ি। এজন্য আপাতত 600 একর জমি বরাদ্দ দিচ্ছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব
নাসিমুল গনি জানিয়েছেন, হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় বিপাকে পড়েছে সরকার। আজ সচিবালয়ে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে একথা বলেন তিনি। প্রথমবারের মতো মুক্ত বাণিজ্য অঞ্চল করতে যাচ্ছি আমরা। মুক্ত বাণিজ্য অঞ্চল মানে সেই জায়গায় কোনো কাস্টমসের কোনো আইন কানুন প্রযোজ্য হবে না, এবং সেটাতে আমাদের হলো দেশের থেকে এক্সপোর্ট বাড়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। আমরা যে সমস্ত জিনিস তৈরি করি বাংলাদেশে সেগুলো, এবং বিদেশি ইনভেস্টররা এখানে আসবে, তখন এই এলাকায় কাজ করবে। তো এইটা আপাতত 2টা জায়গায় স্থাপন করার জন্য এটা অর্থনৈতিক কমিটির প্রস্তাব আছে, এখনো ডিটেলসগুলো আসে নাই। তার মধ্যে একটা হতে যাচ্ছে তোমার কি বলো এটা মাতাবাড়ি বন্দরের কাছে, আর একটা হচ্ছে যে চিটাগংয়ের পোর্টের কাছে, একটু দূরে, সামান্য একটু দূরে, বাট কাছাকাছি হতে যাচ্ছে। দর্শক, কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফ এর পুশিনের চেষ্টার শিকার হয়ে 6 মাস বয়সী এক শিশুসহ 9 জন টানা প্রায় 72 ঘন্টা ধরে আন্তর্জাতিক সীমান্তে শূন্য রেখায় আটকে আছে। সীমান্ত থেকে সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আনসারি সুমন। সুমন, শূন্য রেখায় যারা আটকে আছে তাদের বিষয়ে আসলে বিজিবি কি বলছে এবং সেখানকার সবশেষ পরিস্থিতি কি, সব মিলিয়ে যদি বিস্তারিত বলেন। নুসরাত, ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি রৌমারী উপজেলার গয়টা পাড়া সীমান্তে। গত 14 তারিখ থেকে 6 সদস্যের যে পরিবারটি এখানে অবস্থান করছে, বিজেপি এবং বিএসএফ দুই পক্ষের শক্ত অবস্থানের কারণে তারা কিন্তু আছে সেখানে কিন্তু অবস্থান করছে, এবং এইখানকার যে রয়েছে এই অমানবিক পরিবেশে থাকতে থাকতে আসলে এই 6 মাস বয়সী যে শিশু, তার যে পিতা বেলাল, তিনি কিন্তু ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন, এবং কয়েক মিনিট আগে ভারতীয় একটি অ্যাম্বুলেন্স তাদের সীমান্তে অবস্থান করেছেন, এবং সেখান থেকে নেমে একজন ব্যক্তি এসে ওই অসুস্থ বেলাল হোসেনকে দেখছেন। আমরা ধরে নিচ্ছি তিনি একজন চিকিৎসক। যদিও এই পরিস্থিতিতে, এই অবস্থায়, এই রোদ বৃষ্টি এবং এই খোলা পরিবেশে এই পরিবারটির টিকে থাকা অনেকটা দায় হয়ে পড়েছে। যদিও এই পাশের যারা বাঙালিরা রয়েছে, যারা রয়েছেন, তারা নানাভাবে তাদের খাবার সহ অন্যান্য সহায়তা দিয়েছেন, কিন্তু এই পরিবেশে থাকতে থাকতে হয়তো পরিবারের কর্তা তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন, এবং তাদের উপস্থিতিতে মূলত চিকিৎসাটি চলছে, এবং বিপুল সংখ্যক বাংলাদেশি মানুষ রয়েছে। আমরা চিকিৎসার 2025 সালে প্রায় 1 লাখ কোটি টাকা খেলাপি ঋণ পুনঃতফসিল করেছে বাংলাদেশ ব্যাংক, যার বড় একটা অংশ আবারও খেলাপিতে পরিণত হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদনে উঠে এসেছে এমন চিত্র। বিশ্লেষকরা বলছেন, নিয়ম পরিবর্তন করে সুবিধা দেওয়ায় প্রকৃতপক্ষে কোনো উপকার হয়নি ব্যাংক খাতে। বিস্তারিত জানাচ্ছেন আবুজ জাহেন আনাস। দেশের ব্যাংকগুলোতে খেলাপি ঋণ কম দেখাতে এবং গ্রাহকদের ঋণ নিয়মিত রাখার সুযোগ দিতে ব্যাপক হারে পুনঃতফসিলের সুযোগ দেয় কেন্দ্রীয় ব্যাংক। তথ্য অনুযায়ী শুধু 2025 সালে যার পরিমাণ ছিল 98,433 কোটি টাকা। এ অঙ্ক গেল 5 বছরের মধ্যে সর্বোচ্চ। এর ফলে ব্যাংক খাতে মোট পুনঃতফসিলকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 4.5 লাখ কোটি টাকা। বর্তমানে পুনঃতফসিলকৃত ঋণের 57% রয়েছে দেশের শীর্ষ 10 ব্যাংকে, আর প্রায় 1/3 হয়েছে শিল্প খাতে। 18 সালের পর থেকে যেভাবে লেন্ডিং হয়েছে, আনবিলিভেবল, মানে লেফট এন্ড রাইট লেন্ডিং করেছে, টাকা পয়সা দিয়ে কোনো হিসাবপত্র নাই, কোনো মতো দেখা নাই, কোনো কাস্টমার ঠিক আছে নেই, কোনো জাজমেন্ট নাই। এখন যে পর্যায়ে পড়ে গেছে, ভেরি ভেরি ডিফিকাল্ট পজিশন। ব্যবসায়ী, খাত বিশেষজ্ঞ, বাংলাদেশ ব্যাংক, সরকার সকলে মিলে একটা সম্মিলিত প্রচেষ্টা নিয়ে এই খাত সংস্কারের জন্য পদক্ষেপ নেওয়া উচিত। ব্যাংকাররা বলছেন, আগের সরকারের সময়ে খেলাপি ঋণ কম দেখানোর জন্যই পুনঃতফসিল নীতিমালা অনেকটাই শিথিল করা হয়েছিল। 2022 সালে পুনঃতফসিলের ক্ষমতা ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের হাতে দেওয়ার পর এর প্রবণতা আরও বেড়ে যায়।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে পুনঃতফসিলকৃত ঋণের প্রায় 40% আবার খেলাপিতে পরিণত হয়েছে। সদুদ্দেশ্যেই পদক্ষেপ নিলাম যে যেহেতু তারা বলছে যে জেনুইন গ্রাউন্ডে তারা খেলাপি হয়ে গিয়েছে, অর্থাৎ তাদেরকে যদি আমরা পলিসি কিছুটা রিভাইজ করে হলেও সাপোর্ট দিই তবে তারা ঘুরে দাঁড়াতে পারবে। এবং দেখা যাচ্ছে তারাও একটা বড় অংশ ঘুরে দাঁড়াতে পারছে না। যারা পারছে না তাদের ব্যক্তিগত সমস্যা, মানে ওই প্রতিষ্ঠানের সমস্যা, নাকি পলিসির মধ্যেই কোনো প্রকার পলিসির মধ্যে কোনো ত্রুটি ছিল, এটা আমরা দেখবো। প্রয়োজনে আরেকটা পদক্ষেপ নিব, তা না হলে তো অর্থনীতি কখনই ঘুরে দাঁড়াবে না। বর্তমানেও ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে বিশেষ সুবিধা দিয়ে 2% অর্থ জমার সাপেক্ষে খেলাপি ঋণ পুনঃতফসিল বা নিয়মিত করার সুযোগ দেওয়া হচ্ছে। আর গত বছরের ডিসেম্বরে খেলাপি ঋণ পুনঃতফসিলকৃত এবং অবলোপন করা ঋণের মোট পরিমাণ দাঁড়িয়েছে 10,87,590 কোটি টাকা। আব্দুল জাহের আনাস, 71, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেলে। সাথে থাকুন একাত্তরের।